নমস্কার। আজকের গল্প পড়ব রাজশেখর বসুর লেখা ভূষণ্ডীর মাঠ। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি শুনছেন, কমেন্ট করছেন, পছন্দ করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে আমার বিনীত অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আজকের গল্প পরশুরাম বা রাজশেখর বসুর লেখা ভূষণ্ডীর মাঠ। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মতর জমি, কয়েক ঘর প্রজা, ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল, তাহার সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তাহার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটো সাঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটি নাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত। কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বশে রাখিতে না পারায় পাড়ায় লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়াছিল। ঘরে বাইরে এই রূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর চরিত্র দোষ ঘটিয়াছে। সেদিনকার বচসা চরমে পৌঁছিল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরদিন ভোর 6টার ট্রেনে কলিকাতা যাত্রা করিল। শিয়ালদা হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল, হে মা কালী, মাগিকে ওলা উঠায় টেনে নাও মা, আমি জোড়া পাঠার নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলেপুলে হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় 1 ঠোঙা তেলে ভাজা খাবার, আতসের দই এবং আতসের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হগ মার্কেটের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধেবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল। মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদভূমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফলে কিছুই হইল না। 8 ঘণ্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল। পেনেটির আর পার কন্যগড়। সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাপদানির চটকল ছাড়াইয়া আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডীর মাঠে পৌঁছিল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে অ্যাশাওড়া, ঘেঁটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হইল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার এক পাশে একটা লম্বা তাল গাছ সোজা হইয়া উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেল গাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে।
শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল। যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি। মানুষ মরিলে ভূত হয়, ইহা সকলেই শুনিয়াছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কীরূপে? প্রকৃত তথ্য এই: নাস্তিকদের আত্মা নাই, তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক, তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন, তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে কতগুলো ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তাহা অনেকটা কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারে না। যাহারা সিয়েন্স দেখিয়াছেন তাহারা জানেন বিলাতি ভূত নামানো কীরকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তুয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্র তত্র স্বাধীনভাবে বাস করিতে পারে, আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা একটা মস্ত সুবিধা, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বৎসর পরে, কেউ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধা আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের ওপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের ওপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম না বিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কাটিয়া গিয়াছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা থাকে। মেজাজটা যতই বধ হোক, নৃত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছে। একবার ভাবিল দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হইল, লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখিতে হইল। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের ওপর দিয়া দক্ষিণা হাওয়া ঝির ঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছে। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছের নতুন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ ঝোপে গোটাকতেক পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল। একটা স্থূলর আঁশ হাওয়ার উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকঝিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতির শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো গুবড়ে পোকা ভর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে। কাকিনী চোখ মুদিয়া গদগদ স্বরে মাঝে মাঝে ক করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহির আসিল এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলিয়া টিটকিরি দিয়া উঠিল। একদল ঝিঁঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্যারে রি 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 করিয়া উঠিল। শিবুর যদিও রক্তমাংসের শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানে ভরাট হইয়া ধড়াক ধড়াক করিতে লাগিল। মনে পড়িল ভূষণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধেবেলা পল হাতে মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাদমস্তক ঘেরাটপ দিয়া ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল
একটু তোবড়াই আছে এবং সামনের দুটো দাঁত নাই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়। তাহার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করিয়া ওঠে। অগত্যা শিবুকে ভয় চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডের মাঠে পূর্ব দিকের গঙ্গার ধারে ক্ষীরি বামুনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাড় দিতেছিল। পরনের সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘোমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়াই সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নিত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা শ্রী রাধিকে চন্দ্রাবলী, কারে রেখে কারে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দ উঠিল, চারারে ভজুয়াকে বহিনিয়া ভগলুকে বিটিয়া কেকরা সে সাদিয়া হো কেকরা সে হো। শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল, তালগাছে কে রে? উত্তর আসিল, কারিয়া পিরেতবা। শিবু, কেলে ভূত? নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাঁকলাসের মতো একটা জীবাত্মা সড়াক করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, গোড় লাগি বরমদেওজি। শিবু, জিতা রহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? কারিয়া পিরেত, ছিলাম বা। শিবু, তামাকই নেই তো ছিলিম, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণ মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক, টিকা, কলিকা আনিয়া আখ সুলগাইয়া শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পীরের যে ইতিহাস বলিল তার সারমর্ম এই। তাহার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তাহার জরু গরু জমি জিরেত সবই ছিল। তাহার স্ত্রী মুংড়ি অত্যন্ত মুখরা ও বদমেজাজি। বনিবানাও কখনো হইত না। একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে। সে আজ 30 বৎসরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংড়ি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহ করিল না। নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটা লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলে উত্তোলন করিবার সময় তাহার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতাল শয্যাশায়ী হইয়া থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হইয়া প্রেত রূপে এই তালগাছে বিরাজ করিতেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি করিয়া পীরেতকে দিবার উপক্রম করিতেছিল। এমন সময় মাটির ভেতর হইতে ভাঙা কাসরের মতো আওয়াজ আসিল, ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল তাহা হইতে খানকতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়ে একটা মূর্তি বাহির হইল। স্থূল খর্ব দেহ, থেলো হুকার খোলের ওপর এক জোড়া পাকা গোঁফ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথার টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুন্টি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিল, ব্রাহ্মণ, দণ্ডবত হই। কিছু সম্পত্তি ছিল এইখানে পোতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 200-500। সব বন্ধকি তমসুক দাদা, ইস্তাম্বরে কাগজে লেখা, নগদ শিক্ষা একটুও পাবে না।
খবরদার, ওদিকে নজর দিও না, হাতে হাত করে পড়বে। থু থু। শিবুর মেঘদূত একটু একটু জানা ছিল, সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? যক্ষ, ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি তার নাম জানলে কিসে? হ্যাঁ। শিবু, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? যক্ষ, আমার আগমন? হ্যাঁ হ্যাঁ, আমি বলে গিয়ে 3.5-20 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখেছি। বেশ বেশ, কালোয়াতি শিখতে যদি চাও তো আমার সাগরে দাও দাদা। এখন আওয়াজটা যদিচ একটু খোঁড়া হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। শিবু, মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞেস করতে পারি কি? যক্ষ, বিলক্ষণ। আমার নাম ঈশ্বরীয় নদের চাঁদ মল্লিক, পদবী বসু, যাতে কায়স্থ, নিবাস বিশরে, হাল সাকিন এই পাঁজার মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসরে, ইস্তক ভদ্রেশ্বর। জষ্টি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসত আমাকে। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটের লোকে ত্রাহি ত্রাহি ঢাক ছাড়ত। শিবু, মশায়ের পরিবারাদি কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিল খান্ডার। বলবো কি মশায়, আমি হলাম গিয়ে নাদু মল্লিক কোম্পানির ফৌজদারি নিজামত আদালত, যার মুঠোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা এক ঘাত চেলা কাঠ কচিয়ে। আর তারপরেই পালালো বাপের বাড়ি। 324 ধারায় ফেলতুম, কেলেঙ্কারির ভয় গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মড়কে মাগি ফৌত হলো। সংসার ধর্মে আর মন বসল না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুলল। তারপর পরমাই ফুরলে এই হেতা আড্ডা গেড়েছি। ছেলেপুলে হয়নি, তাতে আমার দুঃখ নেই দাদা। আমি করব রোজগার। আর কোনো আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। যাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল, কারিয়া পীরেতের পরিচয়ও দিল। যক্ষ বলিলেন, সব সাঙ্গাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গাওনা বাজনা করি এসো। পাখোয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দিই। ও ঢনঢন করছে। বাবা ছাতুখোর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যেখানে থাবড়ে দিত। ঠিক হয়েছে? চৌতাল বোঝো? 6 মাত্রা, 4 তাল, 2 ফাঁক। বল শোনো, ধা ধা ধিনতা কত্তা গে, গিন্নি ঘাদেন কর্তাকে। ধরে তাড়া করে খিটখিটে কথা কয়, ধূর্তা গিন্নি কর্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে। টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়, ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না নগণ্য নির্ধন কর্তা গাধা। ধায়ের ওপর সম, ধিন তা তেরে কেটে গদি ঘেনে ধা। এই ধা ফসকালি সব মাটি। গলাটা ধরে আসছে। খোট্টাবোধ আর এক ছিলিম সাজ বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পর ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে, কিন্তু সে এখনও কথা বলে নাই, ঘুমটাও খোলে নাই। তবে ইশারায় সম্মতি জানাইয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবুর সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আটা দিয়া পৈতা মাজিল, ফণি মনসার বুরুজ দিয়া চুল আছড়াইল, টিকিতে একটা পাকা তেলা কুচা বাঁধিল।
ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাশ ঘেঁটু ফুল, বইঁচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐক্যতান আরম্ভ হইতেই সে ক্ষীরিবামুনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ার কচুপাতার আসরে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করিয়া উৎসুক চিত্তে বলিল, এবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকিত হইয়া সভয়ে বলিল, হ্যাঁ, তুমি নৃত্য? নৃত্যকালী বলিল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিল মোড়ে আমার কবল থেকে বাঁচবে। পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? শিবু, এলে কি করে? ওলা ওঠায় নাকি? নৃত্যকালী, ওলা ওঠা 70-এর হোক, কেন ঘরে কি কেরোসিন ছিল না? শিবু, তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে। পোড় খেলে সোনার জুলুস বাড়ে। ধাতটা একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়িল। বাইরেও কিসের গোলযোগ? যেন একপাল শকুনি গৃধিনী ঝুটোপুটি কাড়াকাড়ি ছেঁড়াছেড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাকচুন্নি উঠানের বেড়ায় আগর ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। ছাপাখানার দেবতাগণের সুবিধার জন্য চন্দ্রবিন্দু বাদ দিলাম, পাঠকগণ ইচ্ছামতো বসাইয়া লইবেন। পেতনি, আমার স্বামী তোকে কেন দেবলা? শাকচুন্নি, মোর বুড়ি, ও তো তোর নাতির বয়সী। পেতনি, আহা, কি আমার কোনে বউগা? শাকচুন্নি, দর মেছো পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। পেতনি, দূর গোবরচন্নি, আমি যে ওর 3 জন্ম আগেকার বউ। শাকচুন্নি, মোর চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগি মিনসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো। কামড়া কামড়ি চুলো চুলি আরম্ভ হইল। একা নৃত্যকারীতে রক্ষা নাই, তাহার ওপর পূর্বতন 2 জন্মের আরও 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল। নৃত্যকালীর রাগে ফুলিতে লাগিল। একসময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল, ধ্বনি শুনেছ কিবা আনমনে, ভাবছ বুঝি শ্যামের বাসি ডাকছে তোমায় বাঁশবনে। ওটা যে খ্যাঁকশিয়ালি, দিও না কুলে কালি, রাত বিরেতে শ্যাল কুকুরের ছুঁচো প্যাঁচার ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, ভায়া, এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পীরে থাঁকিল, এ বড়ম পিচাস, আরে দরওয়াজা তো খোল। শিবুর সাড়া নাই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কারিয়া পীরের তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল, मारे जो जुआन हैया और भी थोड़ा हैया, पर्वत तोड़ी हैया, चले इंजिन हैया, फले बयलट हैया, खबरदार हाफिज। মরমর করিয়া ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বললেন, এ কি গিন্নি, এখানে ব্রহ্মদত্তিটার সঙ্গে? ছি ছি, লজ্জার মাথা খেয়েছ? ডাকিনী ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রইল। কারিয়া পীরেত বলিল, আরে মুংরি, তোহার শরম নেই বা? তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুকাইয়া যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডবল ত্রাহ স্পর্শ যোগে ভূষুণ্ডির মাঠে যুগপৎ জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হইল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোপ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন, জান, আফ্রিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করিল। চিং চ্যাং, ফ্যাচাং ইত্যাদি মাকুন্দে চিনে ভূত ডিগবাজি খাইতে লাগিল। রাম রাম রাম, জয় হারিজি চণ্ডী, আজ্ঞা করো মা। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছড়বান্দা, ভূত জাতি অতি নাছড়বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়িবে না।
পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেত্নীর পেত্নিত্ব, এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারুবারুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করে একটা বিলি ব্যবস্থা করিয়া দিন, যাতে এই ভূতের সংসারটি ছাড়ে খাড়ে না যায় এবং কোনো রকম নীতি বিগর্হিত বিদগুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দিবার চেষ্টা দেখুন, যাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে।